সমস্ত রাজনৈতিক দলে, কিন্তু এই প্রচার ছাপিয়ে মানে ধরুন এই এতদিন ধরে যবে থেকে নির্বাচন অ্যানাউন্স হয়েছে তারপর থেকে এতগুলো দিন আমরা যে যে খবর দেখিয়েছি বা আমরা যে জায়গাগুলোতে ফোকাস করেছি বা করতে পেরেছি সেগুলো হচ্ছে কে কি বলেছেন। ভাইরাল হয়েছে, সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে বিভিন্ন মানুষের বক্তব্য, কিন্তু বাংলার নির্বাচনে অন্তত প্রথম দফা দেখে অনেকেই এই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন যে তাহলে কি ছবিটা বদলে গেল। হিংসার ছবি, ভোট পূর্ববর্তী পরবর্তী ভোট চলাকালীন হিংসার ছবি বাংলায় তো সেভাবে দেখাই যায়নি, ফলে অনেকেই পিঠ চাপড়ে দিয়েছে নির্বাচন কমিশনে। সেই নির্বাচন কমিশন তাদের কলার তুলে রাখতে পারবে কিনা এবার তার অ্যাসিড টেস্ট। কারণ দ্বিতীয় দফার নির্বাচন যত এগিয়েছে তত উত্তপ্ত হয়েছে রাজ্যের পরিস্থিতি। 142টা বিধানসভা ক্ষেত্রে নির্বাচন, আর তার আগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অশান্তির খবর পেলাম। জগদ্দল রয়েছে তার মধ্যে, ভাঙড় রয়েছে তার মধ্যে, বাদুড়িয়া রয়েছে তার মধ্যে, সমুদ্রগড়ের ছবি দেখাচ্ছিলাম। একাধিক জায়গায় অশান্তি, গন্ডগোল, রক্ত ঝরার ছবি দেখলাম। তাহলে খুব স্বাভাবিক এই প্রশ্ন তোলা যে দ্বিতীয় দফার কি রফা হতে চলেছে, অর্থাৎ বাংলায় একটা শব্দ যে দফা রফা, সেটাই কি হতে চলেছে। তাহলে সময় উত্তর দেবে সব কিছুর। আপাতত নির্বাচন কমিশনের ওপর ভরসা রাখবো, বিশ্বাস রাখবো, আস্থা রাখবো। আর এই আস্থা, এই ভরসা, এই বিশ্বাস ফলতার মানুষ রাখবেন কিনা সেটাও বলবে সময়। কেন বলছি ফলতার কথা আলাদা করে, সেটা বলার আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে একটি প্রেস কনফারেন্স করা হয়, যেখানে শান্তনু সেন উপস্থিত, যেখানে রিজু দত্ত উপস্থিত। তারা একটি ভিডিও দেখালেন। আজকে হাল্লা বলে শুরুতেই আপনাদেরও সেই ভিডিও দেখাই। তৃণমূল কংগ্রেসের প্রেস কনফারেন্স থেকে কি ছবি উঠে এলো, পরবর্তীতে ব্যাখ্যায় আসছি, দেখুন। হ্যাঁ শুনুন না, আমরা তো আপনাকেও বলছি না যে বাড়িতে একটা দুটো ছোট বাচ্চা ছিল। হ্যাঁ আমরাও দিয়েছিল, সেটা আমরা ভালো করে জানি। কথা বলেছি, আমি ভিডিও করবো কি অবস্থা। হ্যাঁ শুনুন না, আমরা তো আপনাকেও বলছি না যে বাড়িতে একটা দুটো ছোট বাচ্চা ছিল। হ্যাঁ আমরাও দিয়েছিল, সেটা আমরা ভালো করে জানি। কথা বলেছি, সেই কারণে বলছি বাড়ির সিস্টেম লাগানো তাহলে আমরা আসতাম না। সিস্টেম লাগানো আমরা চাই মিলে তারা হয়ে যাবো। আমরা চলে যাওয়ার পরে দুটো ফর্মালিটি ঠিক আছে। হ্যাঁ আপনিও ঘুমাবেন না, আমাদেরও বাচ্চা আছে। চাবি 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 চাবি। তৃণমূল কংগ্রেস প্রেস কনফারেন্স করে এই ভিডিও সামনে আনলো, ব্যাখ্যা দিল তারাই। কি হয়েছে, কোথাকার ঘটনা, কি অভিযোগ, দেখুন। যে ভিডিওটা আপনারা দেখলেন সেটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের একটি ভিডিও, যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ অবজারভার সেন্ট্রাল ফোর্সকে সাথে নিয়ে রাত্রিবেলা রেড করছে। जो पुलिस ऑब्जर्वर बीजेपी के अपने जो इनके जो मालिक हैं, इनके नाम पे इनके बताए हुए कायदों से ये लोग काम कर रहे हैं। ये लोग रात के अंधेरे में लोगों के घर में घुस रहे हैं, और वीडियो में आपने देखा कि जिस घरों में कोई पुरुष मौजूद नहीं है वहां पर ये लोग जबरदस्ती घुस रहे हैं और महिलाओं के साथ छेड़खानी कर रहे हैं, महिलाओं के साथ जबरदस्ती कर रहे हैं। ये सरासर गैर कानूनी है, ये अपराध है और ये संविधान के खिलाफ है। मैं तृणमूल कांग्रेस के तरफ से ये साफ साफ कह देना चाहता हूं ये पुलिस ऑब्जर्वर्स को, अगर आप ये समझते हैं कि आपके जो बीजेपी के मालिक हैं आपको बचा लेंगे, आप दूसरे राज्य से आए हैं, आप वापस चले जाएंगे और आप बच जाएंगे, आपके नाम पे एफआईआर होगा, आपके नाम पे चार्जशीट होगा और आपको
बंगाल के कोर्ट में लाया जाएगा और सख्त से सख्त कार्रवाई आपके खिलाफ होगा। ये जो अनैतिक, अवैध अन्याय आप लोग कर रहे हैं, ये जो महिलाओं पे आप लोग अत्याचार कर रहे हैं, ये जो साधारण लोगों के ऊपर आप लोग अत्याचार कर रहे हैं, क्योंकि बीजेपी के मालिक आपको बोल रहे हैं ये सब करने के लिए, समय रहते सुधर जाइए, किसी को बख्शा नहीं जाएगा। अब जितने बड़े पुलिस ऑब्जर्वर हो, आप जितने बड़े ऑफिसर हो, जिस राज्य से हो, जो बीजेपी का नेता आपके सर के ऊपर हो, कोई बचा नहीं पाएगा। आपको घसीट के बंगाल लेके आएंगे हम, एफआईआर करेंगे, चार्जशीट करेंगे और कोर्ट में आपको पेश करेंगे और कानून का पूरा क्षमता आपके ऊपर लगाया जाएगा, कोई नहीं बचा पाएगा। समय है, सुधर जाइए। এইরকম একটি হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এলো পুলিশ অবজারভারদের নিয়ে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মঞ্চে হাজির হলেন এক অবজারভার। বলা ভালো এই ব্যক্তির একটা পরিচয় রয়েছে। ইনি সরাসরি উত্তরপ্রদেশ থেকে এসেছেন এবং এই ব্যক্তি, যার নাম অজয় পাল শর্মা, তার পরিচয়, তার বক্তব্য শোনানোর পরে দেব। সেটা তৃণমূল কংগ্রেসই দিয়েছে। যাই হোক, কাকে খুঁজছেন অজয় পাল শর্মা? কাকে খুঁজছেন? ফলতায় এসে খুঁজছেন জাহাঙ্গীর খানকে। কে জাহাঙ্গীর খান? তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এখান থেকে। কেন খুঁজছেন, কি বৃত্তান্ত? তার আগে কি বলছেন অজয় পাল শর্মা, দেখুন। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत, फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। জাহাঙ্গীর খানের নাম করে অজয় পাল শর্মা তার এই হুঁশিয়ারি। এনকাউন্টার স্পেশালিস্ট বলেই পরিচিত এই অজয় পাল শর্মা বাংলার ভোট এবং বিশেষ করে ডায়মন্ড হারবারের একাধিক বিধানসভা কেন্দ্র এনার পর্যবেক্ষণেই থাকবে। তৃণমূল কংগ্রেস পাল্টা এই বক্তব্য সামনে আসার পরে অজয় পাল শর্মার বায়োডেটা সামনে আনছে। কি বলছে তৃণমূল কংগ্রেস, দেখুন। कि उसके लोग धम অজয় পাল শর্মা কে? অজয় পাল শর্মা হচ্ছে সেই ব্যক্তি যাকে নির্বাচন কমিশন ডায়মন্ড হারবারের পুলিশ অবজারভার বানিয়ে এনেছে। এই অজয় পাল শর্মা ডায়মন্ড হারবারের নিরীহ মানুষদের ধমকাচ্ছে, চমকাচ্ছে, রাতের অন্ধকারে মানুষের বাড়িতে রেড করছে, রাতের অন্ধকারে সার্চিং এর নাম করে বাড়িতে ঢুকে মহিলাদের সাথে অশ্লীল ব্যবহার করছে, মহিলাদের গায়ে হাত দিচ্ছে। এই অজয় পাল শর্মা মার্চ 2020-তে দুটো ইনভেস্টিগেশনের কেন্দ্রবিন্দু ছিল, যেখানে প্রথম ইনভেস্টিগেশনটা ছিল দুর্নীতির, দ্বিতীয় ইনভেস্টিগেশনটা ছিল ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট, মানে একজন মহিলার বিশ্বাস অর্জন করে তার সাথে চিটিংবাজি করা, তার সাথে ফেরেববাজি করা। প্রথম ইনভেস্টিগেশনে অজয় পাল শর্মাকে ট্রান্সফার করা হয়, যেখানে প্রমাণ ছিল যে অজয় পাল শর্মা একটা সিন্ডিকেট করে পয়সা নিত বিভিন্ন অফিসারদের থেকে তাদের পোস্টিং দেওয়ার জন্য। আর দ্বিতীয় ইনভেস্টিগেশন আরো মারাত্মক। একজন 30 বছর বয়সী একজন মহিলা, তিনি অভিযোগ করেছিলেন যে অজয় পাল শর্মা আমার সাথে গাজিয়াবাদে বিয়ে করে এবং তারপর তার বহু মহিলার সাথে সম্পর্ক ছিল। এবং যখন আমি এটাকে ধরে ফেলি আর আমি এটা যখন ডিআইজির কাছে কমপ্লেন করতে যাই, তখন এই অজয় পাল শর্মা আমার ওপরে কেস করে, আমার বাড়িতে লোক পাঠিয়ে আমার ল্যাপটপ, ফোন, ডিভিআর সবকিছু নিয়ে চলে যায় এবং আমাকে দোষী সাব্যস্ত করে দেয়। আপনি যদি মনে করেন 4 মের পর আপনি আপনার রাজ্যে ফেরত চলে যাবে আর সেখানে বিজেপির মালিকরা আপনাকে বাঁচিয়ে নেবেন, তাহলে আপনি ভুল করছেন। আমাদের নজর আছে আপনার ওপরে, আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। আপনি যে রাজ্যে চলে যান, যে বিজেপির নেতার হাত আপনার মাথার ওপরে থাকুক না কেন, আপনার নামে এফআইআর হবে, আপনার নামে চার্জশিট হবে আর আপনাকে ঘেঁটি ধরে বাংলার কোর্টে নিয়ে আসা হবে, আইনের সামনে আপনাকে ফেলা হবে আর আইনের কঠোর থেকে কঠোর ব্যবস্থা আপনার বিরুদ্ধে নেওয়া হবে।
আজকে হাতে যতগুলো কাগজ নিয়ে বসেছি এই প্রত্যেকটা কাগজে শুধু এক একটা জায়গার নাম লেখা আছে যেখানে অশান্তির খবর আসছে। তো আবারও সেই প্রশ্ন দিয়েই আমার আজকের এই সন্ধ্যা বা এই আলোচনাটা শুরু করতে চাইবো যে তাহলে বাংলার ভোট শান্তিপূর্ণ এমনটা বলা যাচ্ছে নাকি? কীভাবে দেখছেন আমার প্যানেলিস্টরা আজকে তাদের সঙ্গে আলাপ করায়। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল সমর্থক ভাস্কর সিংহ রায়, ভাস্কর দাকে স্বাগত জানাবো আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন সুদীপ্তা রায়চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, সুদীপ্তা দিকে স্বাগত জানাবো। রয়েছেন বিজেপি মুখপাত্র ওফেলিয়া সিনহা, ওফেলিয়া দিকে স্বাগত জানাবো। আমি ভাস্কর দাকে দিয়ে শুরু করি। ভাস্কর দা, পরিস্থিতি উত্তপ্ত কিনা সেটা তো ভোটের দিন আরও বেটার বোঝা যাবে, কিন্তু এখনও যা অবস্থা তাতে এই অভিধাটা কি ব্যবহার করতে পারি? দেখুন, আমি শুনলাম একজন এনকাউন্টার স্পেশালিস্ট। এনকাউন্টার স্পেশালিস্ট শব্দটাই তো একটা বেআইনি শব্দ। আপনি কাউকে এনকাউন্টার করতে পারেন? কখন তাকে করতে পারেন? ভোট হতে চলেছে, সেখানে আপনি এনকাউন্টার স্পেশালিস্ট পাঠাচ্ছেন, গুলিগোলা চালাবে এবং ধমকাচ্ছে, একজন প্রার্থীর বিরুদ্ধে এই ধরনের কথা বলছে, উস্কানিমূলক বক্তব্য রাখছে। হিন্দি সিনেমার ডায়লগ নাকি এটা? কি এটা একটা নির্বাচন হওয়ার আগে একটা উৎসবের আবহে, নির্বাচনে সবাই প্রতিদ্বন্দ্বিতা করবেন, ভোটাররা ভোট দেবেন, নিরাপত্তা থাকবে। এর বাইরে যে এরকম করে দাঁড়িয়ে থেকে স্টাইল হিরো, মানে হিন্দি সিনেমার হিরো স্টাইলে আমি তাদের বাড়ির লোককেও সাবধান করে দিচ্ছি ইত্যাদি ইত্যাদি, এটা মানে কোনো সিনেমার স্ক্রিপ্ট পড়ছেন বলে মনে হচ্ছে। দেখুন, পশ্চিমবঙ্গে বহুবার ভোট হয়েছে আবার ভোট হবেও, কিন্তু এবারে যেরকমভাবে ভোটটা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে একটা ভীতি সঞ্চারের একটা বিষয় হচ্ছে। আপনারা দেখেছেন যে একজন তৃণমূলের একজন সাংসদের ওপরে আক্রমণ হয়েছে। আপনারা দেখেছেন যে আরও গণ্ডগোল হয়েছে ভোট হওয়ার আগে, মানে আগামী পরশুদিন ভোট, জগদ্দল ভাটপাড়া অঞ্চলে ঝামেলা হয়েছে, গণ্ডগোল হচ্ছে, নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে আধাসামরিক বাহিনী। কিন্তু আমি বলছি ইলেকশন কমিশন কি বলেছে? ইলেকশন কমিশনই অবজারভার নিয়োগ করছে, ইলেকশন কমিশনই কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করছে, ইলেকশন কমিশনই ফ্রি হ্যান্ড দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। ফ্রি হ্যান্ড কথাটা মানে কি? আইনের বাইরে? কিন্তু আইনের বাইরে না, আইনের বাইরে না, অবশ্যই আইনের মধ্যে থেকে। আইনের বাইরে, আইনের মধ্যে থেকে কি কোনোদিনও এই এনকাউন্টার স্পেশালিস্ট বলে কোনো শব্দ কি আইনের মধ্যে আছে? কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে যে জায়গাগুলোতে বাংলা নির্বাচনে অশান্ত হয়েছে, মানে এর পূর্ববর্তী যে অভিজ্ঞতা আমাদের, ঠিক সেই জায়গাগুলোতে অশান্তি ছবি অন্তত আমরা দেখতে পাচ্ছি। তাহলে কমিশনের ভূমিকা, তারা যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলছে, তার মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য তাহলে গুলি চালাতে হবে? মানে আপনি একটা জায়গাতে অশান্তি হয় নির্বাচনের ক্ষেত্রে, তার নির্বাচনের ক্ষেত্রে যখন অশান্তি হয় সেখানে আধা সামরিক বাহিনী, তাহলে পুলিশ, তার প্রশাসন, তারা ব্যর্থ হবেন এটা মনে করছেন, এবং ব্যর্থ হবেন এটা প্রমাণ হচ্ছে যে এই কারণে যে তারা বলছেন যে গুলি চালাবো, শুনে নিন, গুলি করব, ঘরে ঢুকে মারবো, এই ধরনের কথা তো কোনো, মানে আমি জানি না সংসদীয় ক্ষেত্রে বা কোনো জায়গায় বলা যায় কি এটা? আপনি ইলেকশন কমিশন কি কোনো গুন্ডা বাহিনী পোষে যারা অন্য জায়গায় গুন্ডামি হচ্ছে বলে আমরা আরও গুন্ডামি করবো, এরকম ধরনের কথা? দেখুন, এখানে আমাদের ইলেকশন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন করবেন তার পদ্ধতি আছে, তার জন্য কিভাবে ওয়েবকাস্টিং আছে, তাদের ক্যামেরা করছে, সব কিছু করে তারা নজরদারি রাখবে, কুইক রেসপন্স টিম করছে। হঠাৎ করে একজন চলে এলেন যার সম্পর্কে শুনলাম, তিনি এসে এমন একটা লার্জার দ্যান লাইফ একটা ইমেজ, মানে আমি চলে এসেছি হিরো, যে আমি সবাইকে দেখে নেবো, এবং একজন প্রার্থীর বিরুদ্ধে এরকম হুমকি দিচ্ছে। এই প্রার্থী না, এক মিনিট, এই প্রার্থী কি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার থেকে তার যোগ্যতা আছে? আইনত সেখানে প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তাকে এইভাবে হুমকি দেওয়ার অধিকার আছে? আমি আরেকটা ছবি দেখাবো এবার, বিস্ট। আমরা এই যে এই নজির বাংলার, আমি জানি না আপনাদের তো অভিজ্ঞতা আরো অনেক বেশি, যে এরকম ছবি আর আগে দেখা গেছে কিনা। সাজোয়া গাড়ি বাংলায় নামছে, একটা ভোট, এই সেই ছবি দেখাচ্ছি আপনাদের, মানে লাইন দিয়ে সারি সারি সাজোয়া গাড়ি লাইন দিয়ে রয়েছে, তারা অপেক্ষা কিসের জন্য করছে? না ভোট যাতে শান্তিপূর্ণ হয়, সেই অ্যারেঞ্জমেন্ট করছে। তার সঙ্গে তাহলে এই অ্যারেঞ্জমেন্ট করার পরে তারপরে একজন ব্যক্তিকে পায়ের ওপর পা তুলে এই ধরনের ডায়লগ দিতে হচ্ছে কি উদ্দেশ্যে? তার মানে এগুলো যথেষ্ট নয়? তার মানে একজনকে এনকাউন্টার স্পেশালিস্ট বলে গুলি চালাবে, গুলি করে মারবে, এই ধরনের একজন লোককে দিয়ে স্টেটমেন্ট দিতে হচ্ছে? এটা কি ইলেকশন কমিশনের নিরাপত্তার একটা পদ্ধতি? ওফেলিয়া দিকে জিজ্ঞেস করে দিদি, সাজোয়া গাড়ির প্রয়োজন আছে নাকি, কি মনে হয় আপনাদের? বিগত 15 বছরে যে ভোটগুলো এখানে হয়েছে, রক্তপাতবিহীন, খুন, নিহত, এইগুলো ছাড়া হয়নি, বোম, এই তো আমরা সেখানে যেটা দেখেছি, প্রথম দফার নির্বাচন মূলত
ঐতিহাসিকভাবে বলা যায় শান্তিপূর্ণ ইতিহাস কিন্তু গড়ে দিয়েছে নির্বাচন কমিশন। আমি নির্বাচন কমিশনের হয়ে কথা বলবো না, তথাপি এটা বলতে বাধ্য হচ্ছি, অনেক কিন্তু যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সাজোয়া গাড়ি বারবার বলা হচ্ছে, এখানে ব্যালট পেপার খেয়ে নিতেও তো দেখা গেছে, যা কোনো রাজ্যে দেখা যায় না। এখানে জলে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে ব্যালট বক্স নিয়ে, এখানে ইভিএম চুরি করে নিয়ে যেতে দেখা যাচ্ছে, ইভিএম নিয়ে তৃণমূলের লোকেরা গাড়িতে করে ঘুরছে, আমাদের প্রার্থী তাকে ধরছেন, এর মধ্যেও এইসব চলছে। তাই কড়া প্রহরার প্রয়োজন আছে, সেটা বোঝা গেছে। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের নির্বাচনের থেকে সম্পূর্ণ আলাদা একটা মানে রাখে, কারণ এখানে তৃণমূল সরকার আছে। যদিও সর্বভারতীয় দল নামে পরিচিত তৃণমূল সরকার, কিন্তু সেটা আঞ্চলিক দল। কদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে তৃণমূল রেহেঙ্গে তো ফির মিলেঙ্গে, কারণ উনিও জানেন যে তিনি যেই একেবারে পরাজিত হবেন, সঙ্গে সঙ্গে তৃণমূল দলটার অস্তিত্ব থাকবে না, এবং সেই কারণে তিনি বলে দিয়েছেন তৃণমূল দল থাকলে তবে আবার দেখা হবে, আদারওয়াইজ দেখা হবে না। উনি জেনে গেছেন, উনি ভয় পেয়েছেন, ওনার দলের কর্মীরা ভয় পেয়েছে বলেই যতই যে আসুক না কেন তাতে আমাদের আমরা যদি ভোট লুট না করি, পরের বিষয় তৃণমূল ভয় পেয়েছে, আমি আসবো সেখানে। হ্যাঁ, কিন্তু আমরা যদি ভোট লুট না করি, দিয়ে নির্বাচন এইটার কি প্রয়োজন বলে আপনারা মনে করেন? আমি তো বলছি আমাদের প্রয়োজনের কি আছে, এটা তো ইলেকশন কমিশন মনে করেছে। কিভাবে দেখছেন? আচ্ছা ছেড়ে দিন, উদ্যোগটা কিভাবে দেখছেন? এইটা এইরকম সাজোয়া গাড়ি বাংলার এই 294টা কেন্দ্রে নির্বাচনের জন্য প্রয়োজন বলে আপনারা মনে করছেন? যদি রক্তপাতবিহীন হয় সাজোয়া গাড়ি দিয়ে, তাতে অসুবিধে কোথায় আছে ম্যাডাম? সাজোয়া গাড়ি কি রক্তপাত রোধ করে? কি রোধ করবে না করবে জানি না, মানুষ একটা দেখলে অন্তত সাজো রব বুঝবে। না না না, আপনাদের সাজোয়া গাড়ি নিয়ে এত অ্যালার্জি কেন? এসছে আসুক না, আসুক না, এই গাড়ি নিয়ে এত তুলকালাম কেন? ভোট নির্বাচন 15 বছরে যা উন্নয়ন করার কথা ছিল তা করতে পারলেন না, ব্যর্থ হয়েছেন 15 বছরে, তাই এখন সাজোয়া গাড়িকে বারবার তুলে ধরতে হবে। সাজোয়া গাড়ি করে অস্ত্র ঢুকছে, টাকা ঢুকছে, একটা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। একটু জানার চেষ্টা করি আপনার কাছ থেকে। উনি অভিযোগ করেন না, মিথ্যা বলেন। উনি তো মিথ্যাশ্রী পাওয়া মুখ্যমন্ত্রী, ওনার প্রথম থেকে শেষ অবধি মিথ্যা কথায় ভরা। অতএব আর কোনো এই নিয়ে কথা বলতে আমি চাই না। উনি যদি সব সত্যি বলতেন তাহলে আজ ওনার মন্ত্রীরা নেতারা জেলে যেতেন না। উনি এই সুজিত বসুকে ডাইরেক্ট বলছেন তুমি তো কাটমানি নিচ্ছ, সব লোক বসাচ্ছ, আবার দেখা গেল ব্রাত্য বসু বান্ডিল বান্ডিল টাকা নিচ্ছে। এইগুলো তো মানতে হবে, তাহলে এইগুলো তো তারাই নেয়। না মিতালি বাগকে, না ওই জগদ্দলে বিজেপির সমর্থক কর্মী, তাদেরকে আমি দু তরফের কথাই বলছি। বা যদি এই যে বিরাটিতে আমরা দেখলাম বিজেপির সঙ্গে সিপিএম এর সংঘর্ষ, সেখানে যারা আহত হয়েছেন তাদেরকে এই সাজোয়া গাড়িও আটকাতে পারছে না। এই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। একেবারে সামান্য কয়েকটা জায়গার ঘটনা, এগুলোকে তুলে ধরে ভাঙড়ে বোমা বিস্ফোরণ, ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনা আমি এটাই বলছি, শিল্প বানিয়ে রেখে দিয়েছি। আমার কাছে কাগজগুলো এতগুলো কাগজ নিয়ে বসেছি। যদি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিল্প হয়, জগদ্দল, ভাটপাড়া, গোঘাট, কি ছেড়ে কি বলবো, বাদুড়িয়া, তৃণমূল চলে যাবে, বোমা শিল্প চলে যাবে, নিশ্চিন্তে থাকুন। 4 মের পর বোমা শিল্পীরাও থাকবে না, বোমা শিল্প থাকবে। চলে তো যাবে দিদি, সে তো ঠিক আছে, খুব ভালো কথা। আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। আগাম বিজেপি ক্ষমতায় এলে এগুলো চলে যাবে বুঝলাম, কিন্তু সেই জার্নিটা করতে গিয়ে আরো কত রক্ত ঝরবে আমি সেটার কথা বলছি। কমিশনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, তারা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের কথা বলছে। ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন কিন্তু প্রথম দফায় হয়েছে, 152টা বিধানসভায় নির্বাচন হয়েছে। যদি এইভাবে কড়া প্রহরার মধ্যে যদি না হতো, তাহলে ভাবতে পাচ্ছেন এই পাহারা যদি না হতো তাহলে কিন্তু রক্ত ঝরতো। তার মধ্যে অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙা হয়েছে, তাহলে সবকিছুর প্রয়োজন আছে। হয়তো সাজোয়া গাড়ির প্রয়োজন মনে করেছে ইলেকশন কমিশন। দেখা যাক আমি তো তাদের কি বক্তব্য শুনবো, তবে একটা ব্রেক নিতে হবে। আমি আসছি, একটা বিরতি নেব খুব দ্রুত, বিরতির পরে আবারও ফিরবো আলোচনায়, সঙ্গে থাকছে। ইতিমধ্যে জনস্বার্থ মামলা, যেখানে বলা হচ্ছে যে ভোটে হিংসা হতে পারে, এরকম একটা সম্ভাবনাকে সামনে রেখে, এবং ভোট আবহে রাজ্যে প্রায় 3000 বোমা উদ্ধার হয়েছে। মানে এটা ধরুন
আমি তো ধরেও নি তর্কের খাতিরে যেটা অফিসিয়ালি এই রিপোর্টটা জমা পড়েছে, কিন্তু এই 3000-এ কি ফুল স্টপ জানি না, প্রশ্ন থাকলো। অনিন্দ্য সুন্দর দাস বলে একজন মামলা দায়ের করেছেন, খুব সম্ভবত হয়তো আগামীকাল এটা শুনানি হতে পারে, দেখা যাক সেটা কোথায় যায়। আমি সুদীপ্তাদির কাছে আসবো। সুদীপ্তাদি, হাইকোর্টে মামলা হচ্ছে, কমিশন বলছে তারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে বদ্ধপরিকর, যে যে স্টেপগুলো নেওয়া হচ্ছে সত্যি আমরা এর মধ্যে অনেক স্টেপ আগে দেখিনি, কিন্তু তারপরেও যে ছবিগুলো টুকরো টুকরো ধরা পড়লো, মানুষ বেরোবে ভোট দিতে অন্তত এই জায়গাগুলোতে। দেখুন, মানুষের গণতান্ত্রিক অধিকার বা প্রয়োগ করার একমাত্র পথ হচ্ছে ভোটিং। বর্তমানে আমার মনে পড়ছে প্রয়াত অর্থনীতিবিদ অশোক রুদ্র একটা কোট আমার মনে পড়ছে, গণতন্ত্র এখন আগ্নেয়গিরির শিখরে বসে পিকনিক করছে। তো আপনার গণতন্ত্র, আপনার অধিকার যেখানে এইরকম এতটা স্টেকে রয়েছে, তো সেখানে তো আপনাকে রিস্কই নিতে হবে। যেখানে আপনি ভোটিং রাইটস থাকছে কিনা, আপনি দেশের নাগরিক থাকছেন কিনা, সেটার এত রকম ইনসিকিউরিটির মধ্যে দিয়ে আজকে পশ্চিমবঙ্গের ভোটটা হচ্ছে। এবং এই ভোটে আমরা দেখতে পাচ্ছি, একটু আগে আলোচনাতে সাঁজোয়া গাড়ি ছিল। আমার বক্তব্য, ওফেলিয়া দি বললেন যে সাঁজোয়া গাড়ির জন্য একটু প্রাণ মানে নিশ্চিন্ত মনে মানুষ ভোট দিতে পেরেছে, কোনো নিঃসংশয় ভোট হয়েছে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়েছে। কিন্তু আমার বক্তব্য, তাহলে আসানসোলের লোককে আমি প্রশ্ন করছি, দেবদীপ চট্টোপাধ্যায় কিভাবে মারা গেলেন? আত্মহত্যা তো করেননি। কিভাবে মারা গেলেন একজন কংগ্রেসের কর্মী? তা একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে এইটাকে এত সাজোয়া গাড়ি, এত সাজো রবের পরেও এই মৃত্যুকে কেন রোধ করা গেল না? তাহলে কি এটাকে হতে দেওয়া হয়েছে বলে মনে করা হয়? এই আমি শেষ করি না দিদি ভাই, এখনো ইয়েটা আসে না দিদি, কেউ হতে দেয় না, মৃত্যু সবসময় দুঃখজনক। এটা তো তুমি না একটু শুনে নি আগে তো এখনো মানে আমার মানে যতক্ষণ বলার সাথে তারপরে এর পরের বারে তাতে আমরা ইয়েতে কনফ্রন্টেশনে ঢুকবো। পুরো সিচুয়েশনটা দেখে আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে বাঙালির বর্তমান অবস্থা হচ্ছে, নেহেরু পার্টিশনের বিরুদ্ধে যে কথাটা বলেছিলেন সেটা হচ্ছে ট্রিস্ট উইথ ডেস্টিনি, অর্থাৎ নিয়তির সঙ্গে অভিসার। নিয়তির সঙ্গে অভিসার করে বর্তমানে বাঙালি জীবন জীবিকা টিকিয়ে রাখার অস্তিত্বের লড়াই লড়ছে। যে দুটি রাজনৈতিক দল এই মুহূর্তে কেন্দ্রে এবং রাজ্যে ক্ষমতায় আছে, এরা কেউ কারোর বিরোধী নয়, এরা একে অন্যের হাত পরিপূরক, হাত ধরাধরি করে চলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় গুণ, উনি এই রাজ্যে কংগ্রেসকে ভেঙেছেন, বামফ্রন্টি সরকারকে তুলে দিয়েছেন। সাহায্য করেছিল কংগ্রেস, কিন্তু করেছেন উনি। সেই বেনিফিটটা বিজেপির তথা আরএসএস এর থেকে উনি পাচ্ছেন, পেয়ে চলেছেন। এই জন্যই এত চাকরি চুরি ইত্যাদি বলেও ওর নামে ওকে কোথাও ডেকে পাঠানো হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে বেড়াতে যান, বেরিয়ে এসে উনি যে প্রেস কনফারেন্সে যে বডি ল্যাঙ্গুয়েজের সঙ্গে করেন, সেটা দেখে বোঝা যায় যে একটা সেটেলমেন্ট হয়েছে। আমি সেটা বুঝলাম সুদীপ্তাদি, আপনি তো রাহুল গান্ধী যা বলেছেন সেটাই বলছেন, ঠিক আছে, সেটা বুঝলাম। তো আমি বলছি, আমি আজকে যেটা দিয়ে একদম শুরু করেছি অনুষ্ঠানটা, আমি একটু ওখানে আসতে চাইবো। মিতালি বাগ একজন সাংসদ, তিনি তার প্রচারের কাজে যাচ্ছেন বা যে কাজে হচ্ছেন, হ্যাঁ আরামবাগের সাংসদ, তিনি আক্রান্ত হলেন। যদি একজন সাংসদ আক্রান্ত হতে পারেন, নির্বাচনের 1.5 দিন আগে যদি একজন সাংসদ আক্রান্ত হতে পারেন, সাধারণ মানুষ যাবেন ভোট দিতে। আমি মানছি এই অজয় পাল শর্মা যিনি ওখানে দাঁড়িয়ে, হয়তো উনি আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন সাধারণ মানুষকে যে আপনারা বেরোন, ভোট দিতে যান, জাহাঙ্গীর খান কে আছে আমি তাকে দেখে নেব। আমি যদি ওনার বক্তব্যের সারমর্ম এটা ধরি, কিন্তু তারপরেও আমি বলবো যে আপনি আমাদের মতো সাধারণ মানুষ, প্রান্তিক এলাকার মানুষ, তারা কি আগের ভোটের অভিজ্ঞতাগুলো ভুলে যতই মাথার উপর কারুর আশ্বাসবাণী থাকুক যাবেন ভোট দিতে? না, মিতালি বাগ আক্রান্ত হচ্ছেন, সাংসদ আক্রান্ত হচ্ছেন, সে তো দেখুন এই আক্রান্ত বা লড়াইটা আমি একটু আগে বলুন, সাধারণ আমার কর্মী মারা গেছে, সেটা নিয়ে আলোচনা
কিন্তু করছেন না। মিতালি বাঘ নিয়ে আলোচনা করতে না না, কারণ তিনি ডেফিনেটলি ওটা যেহেতু প্রথম দফায় ওটা হয়েছে সেটা নিয়ে বিস্তর কথা হয়েছে। আমি দ্বিতীয় দফার কথা বলছি, কারণ না, উনি প্রথম যে দফায় আক্রান্ত হচ্ছেন ভালো কথা, মানে খুব দুঃখের কথা যে এত সিকিউরিটির পরে এত উনি একজন পুলিশ অফিসার তিনি বলছেন, কিন্তু সেখানে তো তারও চরিত্র ইয়ে করা হচ্ছে, বিশ্লেষণ করা হচ্ছে যে তিনি কি করেছেন না করেছে। কিন্তু এখানে তো পুলিশ অফিসার হিসেবে এসেছে, প্রেমিক হিসেবেও আসেনি বা অন্য কোনো কিছু হিসেবে আসেনি। তো পুলিশ অফিসার হিসেবে এসে উনি কি ভূমিকা, উনি তো এই ভূমিকাটাই পালন করবেন যে উনি বলবেন যে আমি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে এসেছি, কারণ একটা নাম মানে এই যে তো যে এইখানে অবজারভারদের নিয়োগ করা হলো বা এই যে ওয়েবকাস্টিং এর কথা বলা হচ্ছে, ওই যে 100 মিটার গন্ডি কেটে দেওয়া হচ্ছে, যা যা উদ্যোগ আমরা দেখছি, এবং সবথেকে মানে আশ্চর্যজনক ঘটনা, শহর কলকাতার যে বুথমুখী রাস্তাগুলো রয়েছে সেখানে সিসিটিভি লাগানো হচ্ছে। এই যে লাগাতার যে নজরদারির মধ্যে কমিশন রাখতে চাইছে, পার্সেন্টেজ গতবারের পার্সেন্টেজকে ছাড়িয়ে যাবে নাকি মানুষ ভয় পেয়ে বাড়িতে থাকবে? না, মানুষ তো ভোট দিতে বেরোবে। আমরা কি দেখলাম প্রায় 95% মতো, কিন্তু এই রকম অশান্তির ছবি আমরা ফার্স্ট দফার আগে দেখিনি তো। মানুষকে তো ফার্স্ট দফার আগে দেখিনি। এটা কিছুই না। আমি এক সেকেন্ড বলে দিই, আপনার মুখে অশান্তিটা তো বলছিলাম। কিছুই না। পশ্চিমবঙ্গের মানুষকে 2018-তে পঞ্চায়েত ইলেকশনে মানুষকে পুড়িয়ে দিয়েছিল। আমরা পুরো নির্বাচনে বিধাননগর সল্টলেক আমরা দেখেছি, সেই ছবি দেখেছি। ইলেকশন মনে করেন আগে। হীনভাবে ভোট দেওয়া বাংলার মানুষ প্রথম দফা থেকে দেখে উৎসাহিত হয়ে কত পার্সেন্ট বেরোবেন বাইরে ভোট দিতে? দেখুন, আপনাকে বলি, সামরিক বাহিনী কাশ্মীরে আছেন, সামরিক বাহিনী মণিপুরে আছেন, শান্তি বিরাজ করছে। ভোট ভোট না, একটা কথা বলবো মাঝখানে, সেটা হচ্ছে যে দুটো ক্ষেত্রে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি। মানে ভোট তো গণতান্ত্রিক অধিকার, তার মানে কি কোনো অধিকার আমি বলছি, আমি তা বলছি না। অধিকার প্রয়োগের একটা আমি বলছি যে প্রয়োগের, তার মানে আমি বলতে চাইছি, আমি বলতে আমি চাইছি একটু বলি। মণিপুর বা কাশ্মীরে না, না, আমি একটু বলি। যেটা কিন্তু পরিস্থিতি বুঝতে পেরেছি, সুযোগটা দিচ্ছি। আমি আবার বলছি। আমার এক মিনিট দিদি একটু শুনে নি, ভাস্করদার বক্তব্যটা শুনে নিবি, আসবো। আপনাকে সুযোগ দেবো প্লিজ, একটু শুনে নি। দেখুন, সামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনী কোনোদিনও কোনো সুস্থতার সঙ্গে কোনো কিছু পরিচালনা করে না, তারা অর্ডার এক্সিকিউট করে। এবং তাদের জীবন মানে তারা তাদের মাইন্ডসেটটা যে হয়, আপনার বাড়ির সামনে যদি মিলিটারি ব্যারাক থাকবে আপনি খুব নিরাপত্তা বোধ করবেন না, অনেক রকম ডিস্টারবেন্স ফিল করবেন। এখানে না 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 এটা শুনুন না, আমি বলছি এখানে কি হয়, নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশনার বিভিন্ন রকমের যারা ভোট দিতে আসবে তাদের মধ্যে একটা কনফিডেন্স দেবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কেউ বলছে দাঁড়িয়ে থেকে একে থ্রেট করছে, ওকে থ্রেট করছে, তখন সাধারণ মানুষ মনে করতে পারে কোনো একটা যে জায়গায় আমার ভাবনা নিরাপত্তাটা চিন্তার ভুল বিঘ্নিত হচ্ছে হতে পারে। আপনার। এতদিন ভোট হয়েছে, ভোট মানুষ দিয়েছে, কিন্তু এইভাবে সাজোয়া গাড়ি দেখিয়ে ভোট হওয়ার মানে কি? যুদ্ধক্ষেত্র সাজোয়া গাড়ি কাদের বিরুদ্ধে ব্যবহার হবে? একটু বলে নি কাদের বিরুদ্ধে ব্যবহার হবে? এই সাজোয়া গাড়িগুলোকে নিশ্চিতভাবে দু একজন গুন্ডার বিরুদ্ধে ব্যবহার হবে, নাকি সাধারণ জনগণের বিরুদ্ধে ব্যবহার হবে? এদের যদি ব্যবহার করা হয় তাহলে তো সাধারণ ভোটাররাই তো সাধারণ ভোটাররা একটু শুনে নি দিদি, আমি আসবো আপনার কাছে আসবো। সাধারণ মানুষদের এফেক্টেড হবেন কি হবেন না? সাজোয়া গাড়ি কোথায় ব্যবহার করা হয়? কোনো কিছু ডিসরাপশন হয়েছে বা কোনো কিছু গন্ডগোল হয়েছে, সেখানে কিছু ব্যবহার করবে শত্রুপক্ষের বিরুদ্ধে। এখানে শত্রু কারা? ভোটাররা। তাহলে আপনি একটা ভোটকে উৎসব বলা হয়, যদি শত্রুর কথা বলেন তাহলে তো ওই অজয় তার মানে বলে দিচ্ছে না, তাহলে আমাদের পুলিশ ব্যবস্থা বা আমাদের এটা যথেষ্ট নয় যে একজন কি গুন্ডামি কেউ করতে পারে, এর জন্য সাজোয়া গাড়ির একটা এত কোটি কোটি টাকা খরচা করে, যে রাজ্য সরকারই খরচা করতে হবে সেটা করে, এবং এমন এনকাউন্টার স্পেশালিস্ট এনে কি ধরনের শ্মশানের শান্তি করতে চান? এবং কমিশনই যা বদল করেছে, কমিশন কিন্তু আমি দেখুন, কমিশন অনেক কিছু বলেছে, কমিশন যা বলেছে বাইক ব্যবহার না করা ইত্যাদি গুলো, কিন্তু এই সাজোয়া গাড়ি দেখলে মানুষ কিন্তু খুশি হয় না। সাজোয়া গাড়ি দেখলে মানুষ আতঙ্কিত হয়। সাজোয়া গাড়ি দেখে কিন্তু কোনোদিনও, তাহলে মণিপুরে নিয়ন্ত্রণ করুন। আপনি সোজা পশ্চিমবঙ্গ থেকে মণিপুরে চলে যান, আপনারা হঠাৎ করে হিউম্যান হয়ে যান। আপনারা একটুখানি পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গে সর্বদা হিংসা ছড়িয়েছে যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এসছে। বিধাননগরবাসী দেখেছে পৌরসভার ভোট 2015 লজ্জাজনক ভোট দেখেছে। কথা বলবার কোনো সুযোগ নেই আপনাদের। আচ্ছা, আমি দিদি ওফেলিয়াদির কাছে আসবো। আমি দুটো ঘটনা আপনার রিয়াকশন চাইবো। আমি আসবো সুদীপ্তা দি, আসবো প্লিজ, আসবো না, আমি আপনার কাছে আসবো, সময় নিয়ে আসবো। দুটো ঘটনা রিয়াকশন চাইবো। এক হচ্ছে কংগ্রেসের একজন সমর্থক, তার মৃত্যু হলো প্রথম দফার আগে আমরা দেখলাম।
আর এক্ষেত্রে দেখছি মিতালি বাগের ওপর হামলার ঘটনা। আপনারা এটার এই ঘটনাগুলোকে আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে ব্যাখ্যা করছেন? কোনো ঘটনাই এগুলো ভালো না। অগ্নিমিত্রা পলের গাড়িতে যে এইভাবে ভাঙচুর চললো, আমাদের একেবারে মাথা ফাটিয়ে দিল আমাদের পোলিং এজেন্টকে, এগুলো কি ধরনের ঘটনা? কোনোটাই ঠিক না। যতটা হওয়ার কথা পশ্চিমবঙ্গের বুকে যা যা ঘটে, অতীতের ইতিহাস দেখুন, সেইরম রক্তপাত বা কিচ্ছু হয়নি, খুন হয়নি। একটা যা হয়েছে ভোটের আগের দিন হয়েছে, তথাপি আমি বলবো সব মৃত্যু দুঃখজনক, তথাপি 93.4% ভোট পড়েছে। মানুষ সেই সাহস পেয়েছে বুকে, ওই সাজোয়া গাড়ি, ওই মিলিটারি, মানুষ এবার সাহস তবে পাবে। সাহস পেয়েছে, মানুষ তবে এবার কোনো military state নয়। 4% ভোট এটা কোনো সামরিক পড়েছে। দেশ। না, না। আর আমাদের দেশ পরের কি দিন সামরিক দেশ? আমি একটু ক্লিয়ার হতে চাই একটা বিষয়। ওফেলিয়া দি একটা বিষয় একটু ক্লিয়ার করুন আমাকে। আপনি বলছেন মানুষ শান্তিতে ভোট দিতে যাবে বা ভয়হীনভাবে ভোট দিতে যাবে, সেটা কি দেখে? সাজোয়া গাড়ি দেখে? এখানে ইলেকশন কমিশন যেভাবে একেবারে প্রোটেক্ট করছে প্রত্যেকটা বুথকে, আচ্ছা। প্রত্যেকটা মানুষকে, যার ফলে নির্বাচন আমরা তার প্রথম পদক্ষেপ প্রথম দিন বুঝতে পেরেছি। দেখেছি। আর 142 বুঝতে পেরেছি। আর 142 এই সমান পরিমাণ ভোট বুঝতে পেরেছি। আমরা দেখতে ওফেলিয়া দি পাবো। বুঝতে পেরেছি। সুদীপ্তাদির কাছে আসবো, তার আগে মনোজ কুমার আগরওয়াল তিনি বলছেন দুর্গাপুজোর মতো করে ভোট দিন, আমরা আছি আপনাদের সঙ্গে। কি বলেছেন এটা শোনাই মনোজ কুমার আগরওয়াল। দেখুন, উপস্থিত থাকেন। সব দৃষ্টিতে গুরুত্বপূর্ণ আছে, প্রত্যেক সিট আমাদের জন্য ইম্পর্টেন্ট আছে, প্রত্যেক ভোটার ইম্পর্টেন্ট আছে। এক এক ভোটারকে আমাদের রাইট দিতে হবে কি ও গিয়ে যে ভোটার লিস্টে নাম আছে ও ফ্র্যাঞ্চাইজ এক্সারসাইজ করতে পারবে, নির্ভয় এক্সারসাইজ করতে পারবে। কোনো ও নেই, ভয় নেই, কোনো ভ্রান্তি নেই। যেটা আছে প্রত্যেক ভোটার গিয়ে, যেমন পুজো আসে, দুর্গা পূজা আসে, প্যান্ডেলে যায়, এখানে ভোটার বুথে যাবেন, ভোট দিয়ে আসবেন, এটাই আমরা বলছি। আমাদের সিসিটিভি যেটা আছে প্রথম ফেজে সিসিটিভি ছিল, এখানে সিসিটিভি আছে। কিছু সেন্সিটিভ বুথ এখানে বেশি চিহ্নিত হয়েছে সাউথ বেঙ্গলে। এখানে কি আছে, আপনার আরবান এরিয়া বেশি আছে, তো ওখানে যেটা আছে আমরা সেন্সিটিভ বুথ যে আছে ক্যামেরা এক্সট্রা লাগাচ্ছি। এখানে সরু গলি অনেক বেশি আছে, এখানে 142 সিটস আছে। প্রথম রাউন্ডে 152 ছিল, ওখানে এরিয়া বেশি ছিল, এখন এরিয়া কম আছে। এখানে পপুলেশন ডেন্সিটি বেশি আছে। সরু গলিতে যেটা আছে আমরা মোটরসাইকেল বলেছি, আমরা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সকে আর স্টেট পুলিশকে আর কলকাতা পুলিশকে যেখানে যেখানে মোটরসাইকেল লাগবে, মোটরসাইকেল নিয়ে এরিয়া ডমিনেশন করুন। আপনি লাউড হিলার ইউজ করুন, পাবলিককে বলা জানতে যে আসুন আপনি ভোট দিন। প্লাস একটা সবচেয়ে বড় জিনিস এটা আছে, আমরা পাবলিককে বলতে পারছি এটা ফার্স্ট ফেজে 93% ভোট হয়েছে, আপনারা আর বেশি ভোট পার্সেন্টেজ করবেন। মনোজ আগরওয়াল একটা কথায় বলছেন, এক জায়গায় বলছেন যে দক্ষিণবঙ্গে স্পর্শকাতর বুথ বেশি রয়েছে এবং পুলিশকেও বলা হচ্ছে যে প্রয়োজন পড়লে আপনারা বাইক নিয়ে ঘুরুন। সুদীপ্তাদি। হ্যাঁ দেখুন, মমতা দিদি যখন বিরোধী আসনে ছিলেন তিনি সবচেয়ে বেশি সেন্ট্রাল ফোর্সের কথা বলতেন। তো এখন তো সেই সাধের সেন্ট্রাল ফোর্সের সাথে ওনার দল আপত্তি তুলছে কেন? পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, আমার 2011-তে যে পরিবর্তনটা সূচিত কারণ শীতলকুচির ঘটনাকে ওনারা সামনে রেখেছেন। আমি ঢুকছি শীতলকুচির ঘটনা যেটা ঘটেছে সেটা হয়েছে বলে তারপরে কি আর মৃত্যু বন্ধ হয়েছে? তারপরেও ফুলচাঁদ শেখ মারা গিয়েছে 2023-এর ইলেকশনে, পঞ্চায়েত ইলেকশনে। তাহলে শীতলকুচি তো 2021-এর ঘটনা, 23 মানুষ মারা গেল। তামান্না খাতুন আমার দলের ফুলচাঁদ শেখ। তো আমাকে তো সেই বিষয়টাকে মাথায় রেখে ভোটের জন্য রেডি হতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে 2011-তে যেখানে সত্যি সত্যি পরিবর্তন সূচিত হয়েছিল, সেখানে কি এই আবহ তৈরি হয়েছিল? আসল বিষয়টা হচ্ছে বাংলার মানুষের অবস্থা হয়েছে সেই মানে একটা যুদ্ধ বিধ্বস্ত সেই নগরীতে। চার্লস লিউইসের গল্পটা আছে না, দ্য উইচ, দ্য লায়ন অ্যান্ড দ্য ওয়ার্ড্রপ। উইচের ভয়ে লায়নের কাছে যাচ্ছে, লায়নের ভয়ে উইচের কাছে যাচ্ছে। আসলে সাধারণ মানুষ এই ওয়ার্ড্রপটা খুঁজছে, যে ওই গল্প উপন্যাসে বর্ণিত যে ওয়ার্ড্রপটার ভিতর দিয়ে সেটা শান্তিপূর্ণ সুদীপ্তাদির বক্তব্য থেকে আমার যেটা মনে সুস্থ একটা পরিবেশ মানুষের কংগ্রেসের কাছে যাওয়া উচিত। একজন মানুষের কংগ্রেসের কাছে যাওয়া উচিত। আমি আমার দলকে তো প্রচার করতে আসবো না, কথাটা বলে আসে যে বাংলার সম্পর্কে কিছু জানে না, এখানে একজন দায়িত্বশীল ইলেকশন কমিশনার কি বলছেন, দুর্গাপুজো, জীবনে দুর্গাপুজো দেখেছেন?
দুর্গাপুজোতে কি আপনারা অষ্টমীতে অঞ্জলি দিতে যান, সাঁজোয়া গাড়ি অপেক্ষা করে নিরাপত্তার জন্য? না, ওটা একটা জানে কিছু কিছু না না না, এক মিনিট, বহু দুর্গা পুলিশ উৎসব কোনোদিনও উৎসব শুনি একে একে, please। এক সেকেন্ড দিদি, দিদি, আমি আসবো আপনার কাছে, উৎসব কোনোদিনও মিলিটারি নিয়ন্ত্রিত হয় না, নিরাপত্তা নিয়ন্ত্রিত হয়, নিরাপত্তা না, থাকে। আসলে এক এই সেকেন্ড প্লিজ উৎসবটা প্লিজ বারবার একটু শুনে বলতে নি, দিন একটু না। শুনে নি, please, একটু শুনে নি, দিদি, বলতে দিদি, দিন একটু না। শুনে নি। দেখুন, দুর্গাপুজোর সময় তো পুলিশের নিরাপত্তা থাকে, থাকে নিশ্চয়ই নিরাপত্তা থাকে, সেটা উৎসবের পরিবেশ থাকে, কিন্তু সামরিক বাহিনী কোনো নিরাপত্তায় সেটা উৎসব হতে পারে না। এক, দুই হচ্ছে যে মানুষকে বলছেন যে আপনারা ভোট দিন, আপনাদের কোনো সমস্যা হবে না। তার মানে মানে সংশয়টা কোন জায়গায় যে প্রবলেম হতে পারে, সেই প্রবলেমকে আমরা মানে তার মানে দেখার তৃণমূল জন্য problem করবে। সামরিক বাহিনী লাগছে। তৃণমূল problem পাকিস্তান করবে। আক্রমণ করবে, স্বতঃসিদ্ধ। পাকিস্তান কি আক্রমণ করবে? সে আপনি Central বলুন, Force এক আসুক, সেকেন্ড, যেই এক আসুক। সেকেন্ড, দিদি, আপনি দিদি, বলুন। একটু শেষ করে দিন। একটু দিন। মানে সমস্যাটা এত বেশি হতে পারে যে আমার সামরিক বাহিনীকে প্রয়োজন হবে, তাহলে এই রকম একটা পরিস্থিতি যখন কথা বলেন যে সামরিক বাহিনী রেডি আছে আপনারা যান, তাহলে মানুষ তো আতঙ্কিত হবে। সুতরাং এরা আতঙ্ক বাংলার তো কমানোর জন্য না, এটা- আর এটা- তৃণমূল এটা- অভিযোগ এটা- করেছে, কোথায়? আমি অফিলিয়াদির কাছে আসবো, আসবো, দিদি আসবো, এটা দিদি, 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 অফিলিয়াদি। তৃণমূল অভিযোগ করেছে এসআইআর আবহে মানুষ আতঙ্কে আছে। হ্যাঁ। তৃণমূল এর আগে অভিযোগ করেছে, ইভেন কংগ্রেসও একাধিকবার বলেছে যে এই ডিমনিটাইজেশনের সময় থেকে মানুষের আতঙ্ক তৈরি হয়েছে, মানুষের আতঙ্ক কতদিনে শেষ হবে জানি না। আজকে যখন ভোট নতুন দেওয়ার আতঙ্ক। মাঝখানে একটা মাত্র দিন বাকি রয়েছে, তখন আমরা সেই আতঙ্ক নিয়ে কথা বলছি। এই আতঙ্ক Terrorize বারবার করছে সবাই। তৈরি করে যারা করছে, আমি জানি না কাদের বিরুদ্ধে এক্স্যাক্টলি এখানে অভিযোগটা করা উচিত, কিন্তু যারা এই আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে তাদেরকে আইডেন্টিফাই করাটাই তো নির্বাচন Exactly, কমিশনের সেটা না কাজ করে- ছিল, নির্বাচন কমিশনের কাজ ছিল। আইডেন্টিফাই করা হচ্ছে, তাহলে আর এতজন কেন চলে যাচ্ছে, শ্রীঘরে ঢুকছে, সেগুলো ভেবে দেখুন কেন হচ্ছে সেগুলো। নিশ্চয়ই তাদেরকে ধরা হচ্ছে, পর্যবেক্ষণে রাখা হয়েছে, নইলে এত সুন্দরভাবে প্রথম দফায় ভোটটা হতে পারতো না। মানুষের ভরসা আছে, ভয়ের রাজনীতি 15 বছর দেখেছে, তাই তারা ভরসা করে 93.4% ভোট পড়েছে, এবং সেটাও এই ভয়েরই সমান ভোট, পার্সেন্টেজ কিন্তু আবারও দ্বিতীয় দফায় আমরা দেখব, কিন্তু কারণ ভয়েরই ভোট। মানুষের এটা ডু অর ডাই সিচুয়েশন। এবার এইটা কি করে বোঝা যাবে দিদি, এইটা কি করে বোঝা যাবে? দেখুন, তৃণমূল কংগ্রেস বলেছে, বাম মানে এই প্যানেলে বসে বলে গেছে, বামেরা, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একসঙ্গে এই কথা, এই অভিযোগ করছে যে এই 93% অ্যাবাভ যে ভোটটা পড়েছে সেটাও আতঙ্ক থেকে পড়েছে। আমার নামটা যাতে বাদ না পড়ে যায়, বাদিন, আমার নাম উঠেছে, সংকট। আমার নাম উঠেছে, আমি যদি ভোটটা না দিই তাহলে কি হবে? সেন্সাস আসছে সামনে, তাহলে কি হবে? না না, এই অভিযোগ তাহলে তোমরা তো করছেন, এই আতঙ্কের সে কথা তো বলছেন। 4ঠা মে আমরা সবাই দেখতে পাবো ম্যাডাম। 4ঠা মের দিনটাকে ছেড়ে দিই, এখন যেটা দ্বিতীয় দফার ভোটের কথা বলা হচ্ছে, যেখানে দক্ষিণ চব্বিশ পরগনা প্রণোদনাটার কথা বলা হলো, ভোটের প্রণোদনাটাতে বলা হলো, এইটাই আর কি। চৌঠা মে তো এরা সবাই একসঙ্গে কথা বলবে, কারণ দিল্লিতে যে ইন্ডি জোট রয়েছে, জোট আপনি বলুন, সঙ্গে আপনি এরা বলুন। প্রত্যেকে- না, এই নেই, আপনি জুন্ডিটা জোট বললেন। দিল্লি আরে মমতা তো আপনাদের মাতাহারি, এখানে এসে কিন্তু- মমতা আপনাদের ইন্ডি জোটের মাতাহারি, আপনারাও জানেন, আমিও না জানি। না, আমিও আপনারা জানি, ওখানে আপনিও কোলাকুলি জানি। করে আসবেন, আর আপনাদের এখানে পাঠানো, দলাদলি আপনাদের দেখাবেন। পাঠানো আর মাতাহারি। একটা ব্রেক নেবো প্লিজ, আমি আসছি, হয় একটা না, একটা একটা আপনাদের- ব্রেক নিই, একটা ব্রেক নিই প্লিজ, আমি আসবো দিদি, আসবো, একটা বিরতি নেব। বিভিন্ন কারণে উত্তপ্ত থেকেছে, সেটা রাজনৈতিক কারণেই বেশি হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আর এবার আবারও চালতাবেড়ির একটা খবর আপনাদের দিই, এখানেও কিন্তু শওকত মোল্লার নির্বাচনী প্রচার থেকে ফেরার সময় একটা হামলার অভিযোগ আসে, এবং ভাঙড়ের যারা সাধারণ মানুষ তারা কি বলছেন, মানে তারা কি, এই যে এতক্ষণ যে আলোচনাটা হচ্ছিল যে খুব স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যেতে পারবেন, কমিশন সেখানে আলাদাভাবে কি ভূমিকা নিচ্ছে? কারণ আমরা দেখেছি গতকালও একটি গুরুত্বপূর্ণ মিটিং ছিল, এবং সেই মিটিংয়ের পরে ভাঙড়কে আলাদাভাবে বা হাওড়াকে আলাদাভাবে এরকম কিছু জোন, যেটা কিছুক্ষণ আগে মনোজ আগরওয়ালের বাইট দেখাচ্ছিলাম আপনাদের, যে স্পষ্টভাবে উনি বলছেন যে স্পর্শকাতর বুথ অনেক বেশি দক্ষিণবঙ্গে, তো এই ভাঙড়কে আলাদাভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, জগদ্দল মানে ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক জায়গা এরকম কিছু আলাদা করা হচ্ছে, কিন্তু তারপরেও আলোচনা হচ্ছে ভাঙড় নিয়ে। একটু এখানে ভাস্করদার কাছে আসবো। ভাস্করদা, একমাত্র বিধায়ক মানে বিরোধী বিধায়ক বলতে জোটের, মানে আমি যদি আগের ইলেকশনের কথা বলি, জোটের একমাত্র বিধায়ক বলতে এই ভাঙড় থেকেই আমরা দেখেছিলাম নওশাদ সিদ্দিকীকে। তো তারপর থেকে লাগাতার গত 5 বছর ধরে কিন্তু বিভিন্ন সময় অশান্তি, বিক্ষিপ্ত গণ্ডগোলের খবর আমরা পেয়েছি, আপনারাও দেখেছেন। এইটাকে কন্ট্রোল করা
মানে যাতে কোনো রকম অশান্তি না হয়। আর এবারও তো অনেক রকম রাজনৈতিক কিছু সমীকরণ বদলেছে, এদিক থেকে ওদিকে কেউ গেছেন, ওদিক থেকে এদিকে কেউ এসেছেন। তো কি মনে হচ্ছে ভাঙড়টা এবার কতটা গুরুত্ব আপনারা দিচ্ছেন? না, ডেফিনেটলি ভাঙড়ে শওকত মোল্লা প্রার্থী তৃণমূলের, ভাঙড়ের ওখানে কিন্তু একটা সন্ত্রাসের পরিবেশ রয়েছে, এটা গত 5 বছর ধরেই রয়েছে। এবং আপনারা জানেন যে ভাঙড়ে কি হয়েছিল, ভাঙড়ে তৃণমূল থেকে বিভিন্ন একটা গোষ্ঠীদ্বন্দ্বের একটা গল্প ছিল, অসুবিধা ছিল। আরাবুল সে দল ছেড়েছে, সে এবং গোষ্ঠীদ্বন্দ্বের পেছনে আইএসএফ ছিল, আইএসএফে জয়েন করেছে আরাবুল ইসলাম। ওখানে কিন্তু এবারে চ্যালেঞ্জ, এবং ওখানে সাধারণ মানুষ এই না হ্যাঁ অবশ্যই ছিল, কারণ আইএসএফে জয়েন করেছে। আরাবুল এখন কোথায়? তাহলে এই গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে যখন আরাবুল তৃণমূলে ছিলেন তখন একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, এবং আলটিমেটলি আমি আমারটা বলতে আইএসএফ জেতার পরে গত 5 বছর ধরে ওখানে একটা গোলমাল চলছে, কিন্তু ওখানের মানুষ শান্তি চায়, ওখানের মানুষ শান্তি চায় বলেই শওকত মোল্লার জেতাটা সময়ের অপেক্ষা। এবং এই গন্ডগোলটা করার কারণটা কি, আপনি দেখুন শওকত মোল্লা গাড়ি ফেরার সময় আক্রান্ত হয়েছে, শওকত মোল্লার ওপর আক্রমণ হয়েছে, বিভিন্ন সময় ওখানে বোমা পাওয়া গেছে, বিভিন্ন সময় নওশাদ সিদ্দিকীর বিভিন্ন রকমের বক্তব্য কিন্তু উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। দিদি সময় দেবো প্লিজ। হ্যাঁ, ওখানে যখন আপনি যদি বক্তব্যগুলো যদি কভার করেন তাহলে দেখবেন যে নওশাদ সিদ্দিকী কি বলছেন। নওশাদ সিদ্দিকী হিংসাত্মক কথা বলছেন এবং হিংসার কথা বলেছেন। ওখানে যারা সিপিএমের যারা আছেন, সিপিএম আর আইএসএফ একই সঙ্গে ওরা লড়াই করছেন। তো এখানে যে লড়াইটা হচ্ছে, ওখানে শান্তিকামী মানুষ তারা এখন শওকত মোল্লাকে মেনে নেবেন এবং তাকে ভোট দেবেন। এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য আইএসএফ ওখানে গোলমাল করছে চূড়ান্তভাবে, তাদের একটি মাত্র সিট ধরে রাখার জন্য। খুব ভুল না হয় ওফেলিয়াদির কাছে আসবো। দিদি, এই কেন্দ্র মানে এই মুহূর্তে যে বাকি 142টা মানে 141টা কেন্দ্র, আমি সেটাকে সরিয়ে রেখে বলছি, এই একটা কেন্দ্র, এই কেন্দ্রে আমরা যতবার আলোচনা করেছি, কথা বলেছি, আমরা এই দুটো রাজনৈতিক দলকে নিয়ে কথা বলেছি, আইএসএফকে নিয়ে কথা বলেছি, তৃণমূলকে নিয়ে কথা বলেছি। আমরা অন্য কোনো রাজনৈতিক দলকে নিয়ে আর কথা বলিনি, বলার সুযোগই হয়নি ওই এলাকায় দাঁড়িয়ে। কেন বিজেপি নিয়ে আলোচনা হচ্ছে না? ওইখানে পুরোটাই সংখ্যালঘু অধ্যুষিত, তারা আপনারা খুব ভালোভাবেই জানেন মুসলিমদের পক্ষে। হ্যাঁ, আপনারা তো রাষ্ট্রবাদী মুসলিমদের অবশ্যই, তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে এমন ভাবে তৈরি করেছেন, নিজে বলেছেন এই তুই তো বোমা বাঁধিস, তার মানে উনি জানছেন যে ওরা বোমা কালচার দিয়েছেন। বোমা কালচারের স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে তিনি জানেন আমরা চাই তাদের উন্নতি হোক, হাত থেকে বোমা সরে যাক, বোমার বদলে আসুক বই, হাতে আসুক পেন পেন্সিল, তারা শিক্ষার আলোতে একেবারে নিজেদের স্নাত করে তুলুক। কিন্তু এইখানে তো একেবারে সেই মারছে মুসলমান মরছে মুসলমান নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে তেজপাতার মতো ফেলে দেওয়ার কাজ করেছেন, তাদেরকে ব্যবহার করেছেন, কিন্তু তাদেরকে বহন করছেন না। কেবল মমতা তাদেরকে বাহনে পরিণত করেছেন, বহন করবে না। কিন্তু আমরা তাদের পাশে আছি। আমি বলছি না, আমি এখনো বলছি ভোট চাই না, ভোট চাই না, কিন্তু আমরা তাদের উন্নতি চাই। আমরা সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসকে বিশ্বাস করি। আমরা চাই না ভোট, কিন্তু সারা ভারতবাসী তাদের উন্নয়ন আমরা চাই। খুব সংক্ষিপ্ত দিদি, আমি সুদীপ্তাদির কাছে আসি। আমরা ভোট চাই না, কিন্তু আমরা উন্নতি চাই, ওফেলাদি বলছেন। তো ওনারা যদি ভোটে যেতে ক্ষমতায় আসেন, উন্নতি করতে পারেন, তো অসুবিধা কিছু নেই। এই কথাটার মানে আমি বুঝতে পারলাম না। আপনার বোধগম্য হয়েছে? অবশ্যই করব। কেন? আচ্ছা, একটু শুনেন। মোদি যে করেননি, অন্যান্য রাজ্যে করছেন না, সেই বলে তাহলে আর যোগীরাজের রাজ্যে কিন্তু তাহলে আর মুসলিমরা শান্তিতে থাকতে পারতো না। সব সংখ্যালঘুরা ভালো থাকবে। এটা আমাদের ওয়াদা, এটা মোদিজির ওয়াদা। কেউ আতঙ্কে নেই, তাহলে আর জয়ী হয়ে আসতো না। এসব বলে লাভ নেই। নিজেরা বলছে, গুজরাটে বলছে আমরা এখানে ভালো আছি, সবাই ভালো আছে, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা ভালো থাকবে। আচ্ছা বলুন সুদীপ্তাদি, বলুন এবার একদম 10 সেকেন্ড শেষ করবো। শেষ করে দিই। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে যে রাজ্যগুলির নাম বলে আমাকে শুধু রেপিসদের কথা বললাম, এবং বললাম যে মহিলা, তাহলে অভয়া দেখে তো কেউ তৃণমূলকে ভোটই দেবে না, একটা ভোটও পাবে না তৃণমূল। আপনি যে আপনারা যতদিন ক্ষমতায় আছেন আপনারা অসুবিধা নেই, আপনার কাছে এখান থেকে আমার যেহেতু আর সময় নেই, প্লিজ আমার আর সময় নেই, শেষ করতে হবে এখানে অনুষ্ঠান।
প্রত্যেককে ধন্যবাদ, এসে যাবে না। দিদি প্লিজ অভয়ার প্রত্যেককে ধন্যবাদ এবং আপনাদের আমার সঙ্গে ছিলেন, আপনাদের ধন্যবাদ। শেষ করছি, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক CNN।